নিউজ 18 বাংলায় স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখতে হচ্ছে ব্রেকিং নিউজ। বসিরহাটের মাটিয়ায় খুন ঘিরে উত্তেজনা। মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় প্রৌঢ় খুন। রাতে মালতীপুর স্টেশনের কাছে কুপিয়ে খুন করা হয়। নিহতের টাকা নিয়ে পালায় অভিযুক্ত। ঠিক কি ঘটনা ঘটেছে এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো। অনুপম রয়েছে প্রতিনিধি। অনুপম, কি ঘটনা ঘটেছে, কি কারণে খুন হতে হলো প্রৌঢ়কে? দেখো প্রিয়াঙ্কা, এই যে মাটিয়া থানার যে কোড়াপাড়া এলাকায় এখানে জব্বার মোল্লা নামে এক ব্যক্তিকে খুন করলো এলাকারই নাজিমুদ্দিন মোল্লা বলে এক যুবক খুন করলো। তার কারণ এই জব্বার মোল্লার পরিবারের যেটা অভিযোগ, এই জব্বার মোল্লার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল এই নাজিমুদ্দিন মোল্লা, কিন্তু সেই মেয়েও রাজি হয়নি বিয়ে করতে এবং জব্বার মোল্লা সেও রাজি নয় এই নাজিমুদ্দিন মোল্লার সাথে বিয়ে দিতে। এরপর গত এক সপ্তাহ আগে এই জব্বার মোল্লার ওই মেয়ের অন্যত্র বিবাহ হয়ে যায় এবং তারপরেই এই নাজিমুদ্দিন মোল্লার ক্ষোভ আরো বেড়ে যায় এবং গতকাল রাতে এই জব্বার মোল্লা যেহেতু সবজির পাইকারি ব্যবসা করে, সে কলকাতা থেকে রাতে ট্রেনে ফিরে মালতীপুর স্টেশনে ফিরে সে ট্রেন লাইন পাশ দিয়ে সে বাড়ি ফিরছিল। এই সময় ট্রেন লাইনের মাঝখানেই তাকে এই নাজিমুদ্দিন মোল্লা তাকে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচি এলাকার লোকজন ছুটে আসে এবং এই নাজিমুদ্দিন মোল্লাকে সেখান থেকে তুলে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে এবং এই মৃত্যুর খবর যখনই গ্রামে গিয়ে পৌঁছায় তখনই কিন্তু এলাকার মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং এই নাজিমুদ্দিন মোল্লার বাড়িতে তারা গিয়ে হামলা করে, বাড়ির ঘর ভাঙচুর করে এবং এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা তৈরি হয় এবং এখনো কিন্তু এলাকা কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং এলাকায় মাটিয়া থানার পুলিশও কিন্তু মোতায়েন আছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই জব্বার মোল্লার পরিবারের তরফ থেকে কিন্তু নাজিমুদ্দিন মোল্লা সহ এবং তার পরিবারের বিরুদ্ধে কিন্তু মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগের ভিত্তিতে মাটিয়া থানার পুলিশ কিন্তু তদন্তে নেমেছে। বেশ, শুকুরির ছেলে নাজিমুদ্দিন মেরেছে আমার মেয়েকে বিবাহ করে বলেছিল, আমি দেইনি, তাই আমার স্বামী দেয়নি বলে আমার স্বামীটি কুপকেছে। আগামী মাস থেকে আবাসের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। জেলা প্রশাসনগুলিকে পঞ্চায়েত দফতর নির্দেশ দিয়েছে 23শে ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে হবে। অভিযোগের মীমাংসা এবং তালিকা অনুমোদন নিয়েও জেলাগুলিকে ডেডলাইন দিয়েছে পঞ্চায়েত দফতর। আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়ব। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে, প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করব। রাজ্য সরকারের টাকায় তৈরি হবে আবাসের বাড়ি। রাজ্য জুড়ে চলছে সমীক্ষা। এই সমীক্ষার কাজ শেষ করে চূড়ান্ত তালিকা তৈরি এবং উপভোক্তাদের জন্য টাকা বরাদ্দ করার সময়সীমা এবার বেঁধে দিল রাজ্য সরকার। পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে 23শে ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের যাবতীয় কাজ সেরে রাখতে হবে। উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য প্রস্তুত থাকতে হবে। আবাস যোজনায় পাকা বাড়ি পেতে আবেদন করতে হয়, তারপর সরকার সমীক্ষা চালায়। সেই রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট একাধিক দপ্তর অনুমোদন দেয়, তারপর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। এই টাকা দেওয়ার জন্য সব জেলা প্রশাসনকে তৈরি থাকতে বলা হয়েছে। সেই মতো কাজ শেষ করতে বলা হয়েছে 23শে ডিসেম্বরের মধ্যে। প্রতিটি স্তরে কাজ শেষ করার জন্য ডেডলাইনও বেঁধে দিয়েছে পঞ্চায়েত দপ্তর। জেলা প্রশাসনের কর্তাদের বলা হয়েছে 28শে নভেম্বরের মধ্যে আবাসের প্রাথমিক তালিকা তৈরি করতে হবে। 29শে নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত আবাসের প্রাথমিক তালিকা টাঙানো থাকবে বিডিও, এসডিও এবং ডিএম অফিসে। জেলা প্রশাসনের ওয়েবসাইটেও আবাসের এই তালিকা আপলোড করতে হবে। আবাসের সমীক্ষার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অভিযোগ উঠেছে। অনেকেরই দাবি যাদের পাকা বাড়ি তাদের নাম তালিকায় আছে, কিন্তু যারা প্রকৃত দাবিদার তাদের নাম নেই। রাজ্য সরকার চায় যাদের সত্যিই আবাসের ঘর দরকার তাদের যেন কেউ বঞ্চিত না হন। তাই পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে প্রাথমিক তালিকা প্রকাশের পর কোনো অভিযোগ এলে 6 ডিসেম্বরের মধ্যেই তার মীমাংসা করতে হবে। চূড়ান্ত তালিকা তৈরির আগে কয়েক দফা যাচাই করা হবে। তারপরে 3 স্তরের অনুমোদনের পর তৈরি হবে আবাসের চূড়ান্ত তালিকা। প্রতি স্তরে অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত কমিটিকেও ডেডলাইন দিয়েছে পঞ্চায়েত দপ্তর। 11ই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দিতে হবে গ্রাম সভার আবাস কমিটিকে। ব্লক স্তরের কমিটির অনুমোদনের সময়সীমা 13ই ডিসেম্বর। তৃতীয় তথা চূড়ান্ত অনুমোদন দেবে জেলা স্তরের আবাস কমিটি। তাদের ডেডলাইন 16ই ডিসেম্বর।
চূড়ান্ত অনুমোদনের পর 23শে ডিসেম্বরের মধ্যে জেলা প্রশাসনকে আবাসের টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে পঞ্চায়েত দপ্তর। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এখনই ভাঙা হচ্ছে না মন্দারমণির 140টি হোটেল। রাজ্য প্রশাসনের শীর্ষস্তরকে না জানিয়েই কিভাবে হোটেল ভাঙার নোটিশ দিলেন জেলা শাসক? এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বুধবারের মধ্যে মন্দারমণির 140টি হোটেল ভেঙে ফেলা হবে, এই মর্মে নোটিশ দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দপ্তর বা মুখ্য সচিবকে না জানিয়ে এই নোটিশ দেন জেলা শাসক। এই নোটিশ কার্যকর করা যাবে না বলে জানিয়ে দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, আমি গেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, উনি পরিষ্কারভাবে বলেছেন যে এই ভাঙার ব্যাপারে জানি না, আমাদের রাজ্য সরকার জানে না, আমরা রাজ্য সরকার ওখানে হোটেল ভাঙতে যাবে না, মন্দারমণিতে কোনো হোটেল ভাঙার পক্ষে আমরা। অশেষ ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে জানাবো। নোটিশ পাওয়ার পর থেকে যেটা আমাদের মধ্যে প্যানিক তৈরি হয়েছিল, আজকে কিছুটা হলে আমরা স্বস্তির অবকাশ আমাদের হয়েছে। মন্দারমণি সমুদ্রের পাড়ে একের পর এক হোটেল, রিসর্ট, হোমস্টে। 2022 সালে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দেয় বেআইনিভাবে তৈরি 140টি হোটেল ভেঙে ফেলার। সেই মতো গত 11ই নভেম্বর হোটেলগুলিকে নোটিশ ধরান পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। নোটিশে বলা হয় 20শে নভেম্বরের মধ্যে হোটেল ভেঙে ফেলতে হবে। কিন্তু এরকম কিছু হচ্ছে না। আপাতত ভাঙা হচ্ছে না মন্দারমণির 140 হোটেল। নবান্নর বক্তব্য, মন্দারমণির হোটেল ব্যবসার উপরে স্থানীয়দের অনেকের আয় নির্ভরশীল। একটা দুটো নয়, 140টি হোটেল ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। এর সঙ্গে প্রত্যক্ষভাবে প্রায় 10,000 জনের রোজগার জড়িয়ে, পরোক্ষভাবেও অনেকের আয় জড়িয়ে। বছর শেষে এখন পর্যটনের ভরা মরশুম। ভরা মরশুমে 140টি হোটেল ভাঙা হলে মন্দারমণিতে পর্যটন শিল্প বড় ধাক্কা খাবে। আমরা এর উপরই সংসার চালাই। এবারে এই 2-3 দিন হলাম শুনলাম যে 140খানা হোটেল ভাঙা যাবে, তাহলে আমাদের কর্মসংস্থানের কোনো থাকবে না। বাধা দেবো আর কি করবো, কিছু তো করার নেই, কারণ আমরা তো এখানে কাজ করে খাই। মন্দারমণিতে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে হোটেল সংগঠনের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন মুখ্য সচিব। পরিবেশ আদালতে আইনি পথে লড়াইয়ের কথাও ভাবছে নবান্ন। নিউজ 18 বাংলা। হোটেল ভাঙার নোটিশে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আর মন্দারমণির এই হোটেল ভাঙার নোটিশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মন্দারমণিতে যে 140টি হোটেল নিয়ে এই সমস্যা, দেখুন এই পাপটা কিন্তু সিপিএম এর। সমুদ্র তট থেকে যতটা ছেড়ে এই হোটেল বা এগুলো হওয়ার কথা সেগুলো হয়নি। কবে হয়নি? বাম জমানায় হয়নি। সিপিএম এর পাপ, আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ কি? হোটেলে বহু ইনভেস্টমেন্ট হয়ে গেছে, অনেক লগ্নি হয়ে গেছে, কয়েক হাজার মানুষ একটা অর্থনীতিতে জড়িয়েছেন, কেউ সরাসরি চাকরি করেন। যদি এখন আইন মেনে সেগুলোকে গুঁড়িয়ে দিতে হয়, বুলডোজার চালাতে হয়, তাহলে তো এই অর্থনীতিটা, এতগুলো মানুষ, তারা তো পথে বসবেন। সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী আপাতত থামিয়ে দিয়েছেন, কারণ এখানে একটা মানবিক কারণ রয়েছে। 2011 ম্যাপ দেখুন, স্যাটেলাইট, আর এখনকার ম্যাপ দেখুন। আমি জেনে বুঝে বলছি, যখন তৃণমূলের সরকার আসে তার আগে ওখানে 3টে আধা বড় মাঝারি গোছের হোটেল, আর বাকি গোটা 25-30 স্থানীয় মানুষ মূলত ছোটখাটো তাদের জীবিকার ব্যবস্থা করেছেন, যেমন গ্রামের দিকে থাকে। বাকি যা এই যখন 250-300 সব মিলিয়ে যে হয়েছে, বড় বড় মালিকরা গিয়ে ঢুকেছে এবং বিঘের পর বিঘে জমি দখল করেছে। বেআইনিভাবে সেই জমি দখল করা হয়েছে, কম পয়সায় পাট্টার জমি কেনা হয়েছে। কোথায় ছিল ল্যান্ড ডিপার্টমেন্ট?